এখন আমরা দেখব পরীক্ষার হলে কিভাবে সময় ব্যবস্থাপনা করা যায় যাতে সময়ের অপচয় না হয় এবং আপনি অপটিমাম ভাবে লিখতে পারেন। দেখেন, আমি যে কৌশলটা অবলম্বন করতাম সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা পরীক্ষার জন্যই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা যেভাবে ভাগ করলে সুবিধা হয়, 4 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময়কে সেভাবে ভাগ করা এবং প্রশ্নের যে নাম্বার থাকে সেই নাম্বার অনুযায়ী প্রতিটি প্রশ্ন লিখতে কতটুকু সময় পাওয়া যায় সেই সময়টা লক্ষ্য করা। এখন সেই বিষয়টাকে এমনভাবে সেট করা যে 30 মিনিটে আমাকে কতটুকু লিখতে হবে, কত পেজ লিখতে হবে কিংবা কতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আমি সেটা করতে পারতেছি কিনা। যদি করতে পারি, হ্যাঁ, ইটস ওকে। যদি করতে না পারি, 2-1 মিনিট সময় বেশি লেগে যায়, তাহলে পরবর্তীতে উত্তরের সময় সেই পরবর্তী উত্তরগুলোতে 30 সেকেন্ড বা 1 মিনিট করে কম কম করে লিখে সেই সময়টাকে সামঞ্জস্য করা, যাতে শেষ পর্যন্ত গিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর লিখে আসতে পারি, কোনো প্রশ্ন বাদ না যায় এবং লেখার ভলিউম মোটামুটি একই রকম রাখতে পারি। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি একটা সময় নির্ধারণ করেন, ওই সময় আপনাকে কত পেজ লিখতে হবে কিংবা কত মার্কসের অ্যান্সার করতে হবে, সেই অ্যান্সারটা আপনি নির্ধারণ করেন। তারপর সেই অনুযায়ী বাসায় মডেল টেস্ট দিয়ে প্র্যাকটিস করেন যে আপনি এটা ফলো করতে পারতেছেন কিনা। তাহলে প্রথমেই আমরা টু দ্য পয়েন্টে লিখতে জোর দিব। যেমন প্রায় থাকে যে 3 জন কবি বা 3টা কবিতা, বা এই যে একবার বিসিএস আসছিল 5টি বরেন্দ্র জেলার নাম লিখো, এই ধরনের প্রশ্নে আপনি টু দ্য পয়েন্ট সেই 5টা নাম লিখলেই আশা করি আপনি ফুল মার্কস পাবেন। তবে চাইলে সেটার সাথে প্রাসঙ্গিক ইস্যুগুলো ব্যবহার করতে পারেন, তবে ম্যান্ডেটরি না। এরপর আমরা দেখি যে ধরেন আপনার কাছে সময় আছে 4.5 থেকে 7 মিনিট। তাহলে 4.5 থেকে 7 মিনিটের সাধারণত নম্বর থাকে 4 থেকে 5 এর মধ্যে, এবং এই 4.5 থেকে 7 মিনিট লেখার জন্য আপনি হয়তো 1 থেকে 1.5 পেজ লিখতে পারবেন। পিএসসি আপনাকে যে খাতা দিবে সেই খাতায় 1 থেকে 1.5 পেজ লিখতে পারলে আপনি যথেষ্ট আর কি। এই যে 4.5 মিনিটে 1 পেজের একটু কমও হইতে পারে, বা 7 মিনিটে আপনি 1.5 পেজের মতো লিখতে পারেন। তাহলে এরকম প্রশ্নের একটা জেনারেল ফরম্যাট হচ্ছে আপনি সংজ্ঞা বা বিষয়টাকে প্রথমে ব্যাখ্যা করলেন, সাথে উদাহরণ দিবেন এবং বৈশিষ্ট্য লিখতে পারেন বুলেট পয়েন্টে 6 থেকে 10টার মতো, কিংবা যদি পার্থক্য দেখাইতে বলে আপনি 8 থেকে 10টা পার্থক্য দেখাইতে পারেন। এখন এখানে একটা থাম্ব রুল মনে রাখতে পারেন যে আপনার প্রতি মিনিটে 2 থেকে 3টা মোটামুটি পয়েন্ট লেখা যায় আর কি। আর অবশ্যই যদি প্রাসঙ্গিক হয় আপনি ব্লক ডায়াগ্রাম, যেগুলো কয়েক সেকেন্ড দেখা যায়, এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখন আপনার হাতে সময় যদি থাকে 10 থেকে 12 মিনিট কোনো একটা প্রশ্ন লেখার জন্য, এবং সেটা সাধারণত নম্বর হইতে পারে 10 থেকে 15-এর মতো, এবং আপনি 2 থেকে 3 পেজের মতো সেটা লিখতে পারেন আর কি। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি ভূমিকা লিখবেন, আপনি সংজ্ঞা, প্রেক্ষাপট বা ব্যাখ্যা লিখবেন, উপসংহার সহ 5 থেকে 6টা শিরোনামের মাধ্যমে বিশ্লেষণ করবেন। এখন যদি আপনার শিরোনাম 5 থেকে 6টা বিশ্লেষণ করেন, সেভাবেও করতে পারেন, অথবা আপনি শিরোনাম না দিয়ে আপনি 14 থেকে 16টা ব্যবহার করতে পারেন, বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনাকে চ্যালেঞ্জ ও প্রতিকার লিখতে হচ্ছে, আপনি 8টা চ্যালেঞ্জ লিখলেন, 8টা প্রতিকার লিখলেন। এগুলো ক্রম নম্বর দিয়ে লেখার চেষ্টা করবেন, এতে করে আপনি কতগুলো লিখছেন পরীক্ষকের কিন্তু এটা একটা ব্রেনের মধ্যে সাবকনসিয়াসলি ঢুকে যাবে আর কি, যে হ্যাঁ আপনি শুধু চ্যালেঞ্জই লিখছেন আর কি 10টা পয়েন্ট এরকম। তাহলে এখানেও থাম্ব রুল এরকম যে প্রতি মিনিটে 2 থেকে 3টা পয়েন্ট লেখাই যায়, প্রাসঙ্গিক ক্ষেত্রে চিত্র ব্যবহার করতে পারেন। আর যদি আপনার পরীক্ষার মধ্যে সময় থাকে ধরেন 24 থেকে 27 মিনিট, তার মানে এখানে আপনি সর্বনিম্ন 4 পেজ, সর্বোচ্চ 5 বা 6টি পেজ পর্যন্ত লিখতে পারেন। এক্ষেত্রে আপনার নাম্বার থাকতে পারে 15 থেকে 25-এর মতো। তাহলে এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, 8 থেকে 10টা শিরোনাম দিয়ে বিশ্লেষণ করতে পারেন, অথবা যদি শিরোনাম কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার টোটাল যে পয়েন্ট গুলো লিখবেন আপনার যাতে 24 থেকে 30টার মতো পয়েন্ট থাকে আর কি। যেমন ধরেন আপনার কারণ 10টা, চ্যালেঞ্জ 10টা, প্রতিকার 10টা, 30টা দিয়ে দিলেন। অথবা আপনার ধরেন চ্যালেঞ্জ এবং প্রতিকার লিখতে বলছে, আপনি 15 15 30টা দিয়ে দিলেন। কিংবা এমনও হইতে পারে যে আপনার এমন হইতেই পারে যে কারণ আপনার 10টা মনে পড়তেছে না, কারণে আপনি 8টা লিখে ফেলছেন। তাহলে আপনি চেষ্টা করেন চ্যালেঞ্জ বা প্রতিকারে গিয়ে কোনো একটাতে আরো 2টা বাড়ায় দিতে। তার মানে বিষয়টাকে আপনি গড়ে হিসাব করবেন, যে গড়ে যাতে আপনার একটা প্রশ্নে 24 থেকে 30টার মতো বুলেট পয়েন্ট থাকে। তাহলে আপনার খুবই ভালো একটা উত্তর হবে বলে আশা করা যায়।
আচ্ছা, এখন আপনি যখন উদাহরণ দিতে আসবেন তখন আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ইতিবাচকভাবে উদাহরণ দিবেন। আর যদি কোথাও নেতিবাচক উদাহরণ আসে সেক্ষেত্রে বাংলাদেশকে উল্লেখ না করে অন্য কোনো দেশের রেসপেক্টে আপনি উদাহরণটা দিতে পারেন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে যে পেজ সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি বড় আকারের হাতের লেখা যাতে তাদের জন্য, হাতের লেখা ছোট হলে পেজ সংখ্যা কম হইতে পারে। এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই। মেইন বিষয়টা আপনার নির্ধারিত সময় আপনি ঠিক যতটুকু লিখতে পারেন ততটুকুই লিখবেন। তবে যত দ্রুত লিখতে পারবেন, লেখার গতি যত বেশি হবে আপনি তত বেশি কন্টেন্ট লিখতে পারবেন। এখন আসেন রচনাতে আমরা কিভাবে সময় ব্যবস্থাপনা করতে পারবো। ঠিক উপরের যে অংশটা দেখলাম এইটাই আমরা রচনার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, রচনা হোক কিংবা অন্য কোনো বড় প্রশ্ন হোক, আমরা অনেক সময় যেটা করি যে শুরুতে অনেক কিছু লিখি কিন্তু মূল প্রাসঙ্গিক বিষয়ে যাওয়ার আগে দেখা যায় হঠাৎ করে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এখন তাড়াহুড়া করে শেষে গিয়ে আমরা সুপারিশ অল্প করে লিখলাম, উপসংহার কোনো রকমে লিখলাম এবং অনেকে উপসংহার না লিখে শেষ করলাম। এটা করলে কিন্তু পরীক্ষায় খুবই নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে এবং আপনার প্রশ্নের মানে নাম্বারিং বা মার্কস অনেক বেশি কমে যাবে। সো এক্ষেত্রে আমার কৌশলটা হচ্ছে যে যেগুলো বড় প্রশ্ন সেটাকে দুই অংশে ভাগ করা। যেমন আপনাকে উদাহরণ দিই, ধরেন আমি একটা রচনা লিখবো, এখন দেখলাম শেষে গিয়ে আমার রচনা লেখার জন্য সময় বাকি 55 মিনিট। তাহলে এই 55 মিনিট সময়টাকে আমি ভাগ করবো দুই ভাগে। একটা হচ্ছে 35 মিনিট প্লাস 20 মিনিট। এটাকে ভাগ করলাম, করার পর প্রথম 35 মিনিটে আমি রচনার যা যা লেখা যায় প্রাসঙ্গিক সবগুলো লিখে ফেললাম। শেষের 20 মিনিটের জন্য আমি রেখে দিব যে চ্যালেঞ্জ এবং হচ্ছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের উদ্যোগ, আর শেষে গিয়ে হয়তো ধরেন আপনার করণীয় আর উপসংহার। তাহলে এরকম 3-4টা গুরুত্বপূর্ণ শিরোনামের জন্য আমি 20 মিনিট রেখে দিলাম। যখনই দেখলাম আমার প্রায় 30 মিনিট লেখা পার হয়ে গেছে শুরু থেকে, তাহলে আমি করব কি, খুব দ্রুত সেই 35 মিনিটের মধ্যে কন্টেন্ট গুলো লেখা শেষ করে শেষের 20 মিনিটে এরকম 4টা গুরুত্বপূর্ণ শিরোনাম লেখার জন্য যদি আমি 20 মিনিট রাখি, খুবই সুন্দরভাবে কিন্তু আপনার রচনা শেষ করা সম্ভব বা যে কোনো বড় প্রশ্নের উত্তর শেষে গিয়ে খুবই সুন্দর একটা কনক্লুশন দিয়ে শেষ করা সম্ভব। এবং শেষে গিয়ে যদি আপনার আরো 2-1 মিনিট সময় বেঁচে যায় তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যদি কোনো অসম্পূর্ণ উত্তর থেকে যায় সেই অসম্পূর্ণ উত্তর আপনার দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা। আর একটা কাজ হচ্ছে আপনি যে প্রশ্নের নাম্বারিং দিয়েছেন এই নাম্বারিং ঠিক আছে কিনা এটা শুরু থেকে শেষ পর্যন্ত চেক করা, জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডে। কারণ প্রশ্নের নাম্বারিং করতে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে পরীক্ষক চাইলে কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তরটা নাও নিতে পারে আর কি। এই জন্য নাম্বারিংটা কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষার শেষে অ্যাটলিস্ট আপনি অন্য কিছু চেক করতে পারেন কি পারেন না পারেন, আপনার নাম্বারিং ঠিক আছে কিনা এটা একটু চেক করবেন। যেমন আমি আমার যেটা হয়েছে, আমি যতবার বিসিএস লিখিত দিয়েছি দেখা গেছে যে একটা বা দুইটা পরীক্ষাতে আমার নাম্বারিং নিয়ে ঝামেলা হয়েছিল এবং শেষে গিয়ে আমি সেটা সঠিক নাম্বারিং করে আসতে পারছি আর কি। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে প্রকারভেদ, নিয়ামক, উপাদান, শ্রেণীবিভাগের কৌশল। আপনি যদি কোনো একটা টপিকে নির্দিষ্ট কোনো প্রকারভেদ বা নিয়ামক বা উপাদান সংখ্যা জানা থাকে আপনি সেই নির্দিষ্টটাই লিখবেন। অনেক সময় হয় কি এমন কোনো আনকমন টপিক আসে যেটা নির্দিষ্ট কোনো ভাগ আমাদের জানা থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কিছু কমন ফরম্যাট ব্যবহার করব। যেমন ধরেন যে প্রচলিত অপ্রচলিত, দেখেন খুবই দুই ভাগে আপনি শ্রেণী বিভাগ করে ফেললেন। আপনি অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহার করতে পারেন, আপনি ইতিবাচক নেতিবাচক নিরপেক্ষ মিশ্র 4 পয়েন্টে ব্যবহার করতে পারেন। হচ্ছে আপনি দুর্বল বা শক্তিশালী এই ধরনের পয়েন্ট ব্যবহার করতে পারেন। তারপর আপনি প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম বা মানব সৃষ্ট ব্যবহার করতে পারেন। তারপর আপনি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ এভাবে ভাগ করতে পারেন। মানে মেন বিষয় হচ্ছে আপনার শ্রেণী বিভাগ জানা না থাকলেও আপনি আপনার জানা শ্রেণী বিভাগ গুলোকে এমন ভাবে ব্যবহার করেন ওই বিষয়ের সাথে যাতে করে আপনি লিখে আসতে পারেন।